বিশ্বাস। আচ্ছা, এখন দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হবে শব্দের উচ্চারণ। প্রথম কথা, উচ্চারণ বলতে কি বোঝায় বলো তো? উচ্চারণ বলতে আমরা কি বুঝি? সহজ কথায় বা সহজ ভাষায় আমরা বললে যে সকল শব্দগুলো আমরা মুখ দিয়ে যেভাবে বলি সেইভাবেই যদি লিখিত আকারে প্রকাশ করি সেটাই হবে উচ্চারণ। অর্থাৎ এইখানে একটা টোন হবে যেটা যেভাবে আমরা মুখ দিয়ে বলছি। দেখো এই শব্দটা আমরা যদি এই বিশ্বাস শব্দটা, এই শব্দটাকে আমরা মুখ দিয়ে এইভাবে বলছি, আমরা কিভাবে আমরা বলছি কিন্তু এইরকম করে, আমরা কিন্তু এইরকম করে বলছি বিশ্বাস, তাই না? এরকম করে কিন্তু বলছি, কিন্তু আমাদের লেখার সময় কি এইভাবে লিখলে কি মার্ক দিবে? পরীক্ষার হলে কি এইভাবে লিখলে মার্ক দিবে? দিবে না কিন্তু। তাহলে এইটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে উচ্চারণ, উচ্চারণ। আর এই পাশেরটা এটা কি? এটা হচ্ছে বানান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি উচ্চারণ আর বানান কি এক? উচ্চারণ আর বানান হচ্ছে এক নয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চারণ। উচ্চারণ মানে মাথায় রাখবা যে সকল শব্দগুলো মানে আমরা যেভাবে মুখ দিয়ে কথা বলবো ওই কথাকে ওইভাবেই লিখিত আকারে প্রকাশ করতে হবে। যেভাবে কথা বলবো ওইভাবেই লিখিত আকারে কী করা লাগবে? প্রকাশ করতে হবে, তাহলেই সেটা শব্দের উচ্চারণ হবে। এই যে এই শব্দটা আমরা জানি হচ্ছে বস্ত্র। এই বস্ত্র শব্দটার যদি আমরা শুদ্ধভাবে উচ্চারণ করি, প্রথমে আমাদের কি আসতে হবে? এই যেরকম আমাদের আসতে হচ্ছে এইরকম বস্ত্র, এইরকম করে, কিন্তু এখানে কিন্তু তালব্য স দেওয়া যাবে না, মানে দন্তের সই দিতে হবে। আমরা ওটা নিয়েও কথা বলবো, বস্ত্র। আর এই শব্দটা আমরা এটা না দিয়ে সহজ আমরা কথা যদি বলি, এই যে এইরকম যদি থাকে, এটা কি? ব্রাহ্য। আমরা অনেক সময় ব্রাহ কিন্তু অনেক জনেরই উচ্চারণ করতে বা শুনে থাকি, তাই না? অনেক সময় বলে ব্রাহ, তো এইরকম না, এর শুদ্ধভাবে বলতে গেলে কিন্তু এটা হচ্ছে ব্রাহ্য, তাই না? আমরা আজকে আলোচনা করব যে কোনো শব্দে যদি হয়ের সাথে জ ফলা থাকে তাহলে সেই সকল শব্দে কি করতে হয়? বর্গীয় জ প্লাস জ করে নিতে হয়, তাই না? তাহলে এই শব্দটার যদি আমরা শুদ্ধ উচ্চারণ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এরকম করে লিখতে হবে ব্রাহ্য। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই বুঝতে পারছি যে শব্দের উচ্চারণ আর বানান এক নয়। বানান বলতে যেটা আমাদের বাংলাপিডিয়া বলি বা আমাদের যেটা অরিজিনাল, অর্থাৎ যেটা আমরা বাংলাপিডিয়া বলি বা এশিয়াটিক সোসাইটি বলি, যেটা আমাদের বাংলা একাডেমি কর্তৃক নির্মিত, সেটা হচ্ছে মানে বানান। আর উচ্চারণ মানে কি? উচ্চারণ মানেই মাথায় রাখবা আমরা যেভাবে কথা বলবো সেই কথাকেই যদি লিখিত আকারে প্রকাশ করি তাহলে সেটাই হবে কি? উচ্চারণ। তোমাদের আগে আমরা উচ্চারণের আগে দুইটা যদি বলি, এইখান থেকে প্রথমে যদি এক নাম্বার যদি বলি, এটা কি? অবজ্ঞা, তাই না? দেখতে পাচ্ছ এই শব্দ এক নাম্বার। দেখো তো অবজ্ঞা শব্দের উচ্চারণ কোনটি? এইটা অবজ্ঞা। ক নাম্বার অবজ্ঞা, অবজ্ঞা, অবজ্ঞা না অবজ্ঞা? কোনটা মনে হচ্ছে তোমাদের কাছে? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটাই। আচ্ছা, এটাতে আমরা মনে করলাম অবজ্ঞা, এই শব্দটা দিয়েছিলাম না, এটা তাহলে উচ্চারণ কী হবে? ব্রাহ্য। ওটা আমরা বাদ দিলাম। তাহলে এই যেগুলো হচ্ছে বিগত বছরের আসা প্রশ্ন। এটার শব্দ দেখি, এইটা বলো তো কোনটা হতে পারে? বি নাম্বার অভিপ্রেত, এই বি নাম্বার না, এটা হবে না, বি নাম্বার বাদ দিলাম, এটা বাধ্যটা হবে না। তারপরে বলো কত নাম্বার? 4 নাম্বার। এটা অভিপ্রেত, মানে এক কথা সহজ কথায় অভিপ্রেত হয় না, মানে এইখানে আমরা জানি কিছু কিছু শব্দগুলো মানে আমরা এখন আস্তে আস্তে শিখলেই, কারণ অনেক দিন আগে তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো, প্র্যাকটিস না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না, তাই না? প্র্যাকটিস করলেই আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে আমরা যদি নিচের বলতে কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে? বহাল মানে কি জানো? আচ্ছা, খ নম্বর। বহাল মানে শব্দটার অর্থ কি? যেটা হয়। আমরা বলি না এই মামলাটা বহাল রয়েছে, তাহলে বহাল রয়েছে মানে কি? মানে যেটা ছিল সেটাই রয়ে গিয়েছে।
সেটা রয়েছে বহল, মানে এই শব্দটা তাহলে নিচের কোনটি বহল রয়েছে? বিধ্বস্ত, উদ্বেগ, সত্য, দ্বন্দ্ব। এখানে কেন উদ্বেগটা বহল রয়েছে? কারণ এই শব্দের এই বয়ের উচ্চারণ হয়েছে, আর এখানে যারা ব যুক্ত আছে একটারও কিন্তু বয়ের উচ্চারণ হয়নি। তাহলে আমরা আজকে লিখবো, লেখো আজকে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে শব্দের, এই যে শব্দটা এইরকম আমরা যদি বলি কি দিয়েছিলাম, এরকম দিয়েছিলাম বাহ্যিক। এই বাহ্যিক শব্দটার মূল অ্যাপ্রোপ্রিয়েটভাবে বললে আমরা কিভাবে লিখতে পারি? এই হওয়ার পরে এইটা শব্দটা তুমি যে এই যে এইরকম দিবা বাহ্যিক না, আমরা এখানে বলতে পারি ঋষিকার তুমি দিয়েছ বাহ্যিক, এইটা একটা হয়, আর দুইটা হয় হচ্ছে না দিলে এইরকম। ও সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে দিলে এইরকম হয়, এইটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে দিলে বাহ্যিক। মানে এই আমরা জানি হয়ের সাথে যেটা জ ফলা আছে না, এই হয়ের সাথে কোনো শব্দের শেষে যদি হয়ের সাথে এরকম জ ফলা থাকো, তাহলে এটা মনে করবো হয়ের সাথে কোনো কিছুই কোনো দিনের সাদৃশ্য নাই। এখানে সাদৃশ্য আছে বর্গীয় জ প্লাস জ দিয়ে, এই দুইটার সাথে সাদৃশ্য। তাই এই বাহ্যিক এই শব্দটা বাহ্যিক, মানে প্রথম রাখবা ঋষিকার তো ঠিক থাকবে, এই হয়ের পরিবর্তে এই যে এই দুইটা খালি বর্ণটা যুক্ত হবে। হ্যাঁ, মানে ওই উচ্চারণটা নিয়ে আসছো তো, মানে বাই এই ঋষিকারটাই প্রথমে দিয়ে দিয়েছো, হ্যাঁ ওটা দেওয়া যাবে না আর কি। বিষয়টা বুঝতে পেরেছো কি এখন? তাহলে এখন আমরা আজকে আলোচনা করব মানে শব্দের উচ্চারণ নিয়ে, একবারে যাতে আজকে আমাদের এই উচ্চারণ নিয়ে যাতে আর কোনো সমস্যা না থাকে। শিরোনাম দাও শব্দের উচ্চারণ, শব্দের উচ্চারণ। আচ্ছা, তাহলে এক কথা আমরা বলতে পারি শব্দের উচ্চারণ আর বানান এক জিনিস নয়। শব্দের উচ্চারণ মানেই মাথায় রাখবা, কি মাথায় রাখবা, আমরা যেভাবে মুখ দিয়ে বলছি সেই কথাকে সেইভাবেই লিখিত আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন তোমাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, এই সাকিব, এই সাকিব শব্দকে যদি আমরা শুদ্ধ উচ্চারণ করে লিখতে যাই তাহলে আমাদের কি করা লাগবে? এখানে একটা তালব্য স দিতে হবে, সাকিব। এই শেষে একটা কি করা লাগবে? হসন্তটা দেওয়ার নিয়ম জানো, হস অথবা হসন্ত, অর্থাৎ যে সকল শব্দে কোনো কার চিহ্ন কোনো ফলা চিহ্ন থাকবে না, শুধু ওই বর্ণটাই থাকবে। সহজ কথায় আমাদের যেখানে নিঃশ্বাস থেমে যায় সেখানেই একটা হসন্ত দিতে হবে, কিন্তু সেই সকল শব্দে কার চিহ্ন ফলা চিহ্ন কিছুই থাকা যাবে না। তাহলে আমরা যদি বলি সাকিব, এইখানে সাথে থেমে গেছি, এখানে কি একটা হসন্ত দিব না, কারণ এখানে আকার চিহ্ন আছে। বুঝতে পেরেছ? তাহলে কার চিহ্ন দেওয়ার নিয়মটা কি? যেখানে আমরা থেমে যাব, সহজ কথায় এই যে হসন্ত দেওয়ার নিয়ম আমরা অক্ষর পড়েছি না, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় সেখানেই। যদি তোমাদের আমি ছোট্ট একটা বলি, যেটা আমরা বললাম কদবেল, এই কদবেল শব্দটা কোথায় কোথায় হসন্ত দিতে হবে? এইখানে এই কদে একটা দিতে হবে, লয়ে একটা দিতে হবে। কারণ তাহলে এখানে যদি আমি তোমাদের প্রশ্ন করতাম কদবেল শব্দে কয়টা অক্ষর আছে? কয়টা অক্ষর? দুইটা অক্ষর। কেন দুইটা অক্ষর? কারণ এই কদ একটা উচ্চারণ হয়েছে, বেল একটা উচ্চারণ হয়েছে। তাহলে দেখো এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে এই দুইটাই কিন্তু অক্ষর। অক্ষর যেখানে হয়, অর্থাৎ যতটুকু এই অক্ষর হয়, এক অক্ষর হয়, সেখানে একটা হসন্ত দিতে হয়। বুঝতে পেরেছ? তাহলে হসন্ত দেওয়ার নিয়ম। আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি এই অতি শব্দে কি কোনো জায়গায় হসন্ত বসবে না। হসন্ত বসার নিয়মই কি? তাহলে যে সকল শব্দে কার চিহ্ন ফলা চিহ্ন কিছুই থাকবে না এবং নিঃশ্বাস যদি থেমে যায় তাহলেই সেখানে হসন্ত দিতে হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন যদি আমি তোমাদের একটু কঠিন শব্দ দিলাম, ভবিষ্যৎ, এই শব্দটার উচ্চারণ করো তো দেখি। ভবিষ্যৎ, হ্যাঁ লেখো দেখি। ভবিষ্যৎ, ভবিষ্যৎ, হ্যাঁ সয়কার না দিলেও চলে। ভবিষ্যৎ মানে ওকার শুধু স দিলেও হয়, এখন নতুন নিয়ম অনুসারে সৎ, ভবিষ্যৎ, হ্যাঁ শুধু স, 2-3 মানে দুইটা স, ভবিষ্যৎ।
আচ্ছা এখন দেখো তাহলে আমরা এইটার কিভাবে করতে হবে। আচ্ছা তোমাদের মনে আরেকটা তথ্য জায়গায় দেই, ময়ূর, এই ময়ূর শব্দের উচ্চারণ কিভাবে হবে? ময়ূকার। আচ্ছা তোমাদের কাছে এখন মনে হচ্ছে না কেন আমরা এই শব্দে উকার নিয়ে আসতেছি, কেন এই শব্দে হচ্ছে উকার নিয়ে আসতেছি? মানে ভবিষ্যৎ শব্দে কি কোনো কার ছিল না? এখন আমরা এইটাই নিয়েই আলোচনা করি। দেখো আমাদের আজকে আলোচনার বিষয়, হ্যাঁ আগে ঋষি আছে। এই ঋষি মানে কোনো শব্দে মানে শব্দের উচ্চারণগুলো হয় কিভাবে, আমাদের এই অ নিয়েও কিন্তু অনেকগুলো সমস্যা, তাই না? কোনো সময় অয় থেকে যাচ্ছে, কোনো সময় ও এর মতো উচ্চারণ হচ্ছে, তাই না? আবার কোনো সময় ও না হয়ে তার কি হচ্ছে, কার চিহ্ন ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে এক জায়গায় এই অয় থেকে যাচ্ছে, আরেক জায়গায় ও হচ্ছে, আরেক জায়গায় কি হচ্ছে, ও হচ্ছে, মানে ও কার চিহ্নটা হচ্ছে। অনেক জায়গায় এ দিয়ে যদি বলি এ কার হয়, অনেক সময় এই যে এ হয়, অনেক সময় আমরা জানি এই যে ব ফলা যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে, এই ব ফলার কোনো জায়গায় উচ্চারণই হচ্ছে না, কোনো জায়গায় উচ্চারণ হচ্ছে, আবার কোনো জায়গায় যে বর্ণের সাথে যুক্ত আছে সেই বর্ণকে আবার দুইবার উচ্চারণ করছে। তাহলে এই যে কিছু কিছু পার্থক্যগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে তাহলে দেখে নিই। এখন প্রথম থেকেই তাহলে একবার একটু দেখাই নাকি, যেহেতু আমরা ভুলে গেছি এই টপিকটা, প্রথম থেকে একটু দেখাই। হ্যাঁ আচ্ছা শিরোনাম আমি কিছু তোমাদের সূত্র বলবো আর কি, সূত্রগুলো একটু লিখতে হবে। লেখা হচ্ছে উচ্চারণ। এইখানে এক নম্বরে উচ্চারণের এক নম্বরের সূত্র হিসাবে লিখবা সূত্র এক থেকেই আমরা শুরু করি। যদি কোনো শব্দে, যেহেতু আমরা বাহ্যিক শব্দটাই দিয়েছিলাম, এটা দিয়ে একটু লেখো। যদি হয়ের সাথে জ ফলা থাকে, সূত্র নম্বর 1, কোনো শব্দে যদি দেখো হয়ের সাথে জ ফলা আছে, তাহলে উচ্চারণে এসে কি করতে হবে, বর্গীয় জ হসন্ত প্লাস হচ্ছে জ হবে। বুঝতে পেরেছো কি? তাহলে কোনো শব্দের শেষে এখানে লিখবা হচ্ছে, উপরে লেখো এখানে হচ্ছে বানানে, বানানে, বানানে যদি হয়ের সাথে জ ফলা থাকে তাহলে উচ্চারণ এসে কি হবে, বর্গীয় জ প্লাস জ হবে। ফর এক্সাম্পল হিসাবে একটা লিখে নাও, আমরা যদি এই শব্দটাকে বলি তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, সহ্য। সহ্য। এইখানের এই ওকারটার দেওয়ার আমরা একটু নিয়ম পরে আসতেছে, যে কেন ওকারগুলো দিচ্ছি এগুলো নিয়ে আমরা লিখে ফেলছ, বিষয়টা বুঝতেছে তো? আচ্ছা আমরা বলার পরে দেখবা যে অটোমেটিক সবগুলোই বুঝতে পারবা। মানে এখন আপাতত আমরা একটু দেখাই দিচ্ছি, দেখানোর পরে তোমাদের একবার A to Z দেখাই দেব। আচ্ছা এইটা একটা তাহলে গেল সূত্র নম্বর 1। 2 নম্বরে লেখো সূত্র, কোনো শব্দে যদি শুধু জ ফলা থাকে, কি থাকে, যদি শুধু জ ফলা থাকে, কোনো শব্দের বানানে যদি জ ফলা থাকে তাহলে মাথায় রাখবে এই জ ফলার পূর্বের বর্ণকে দ্বিত্ব মানে দুইবার করবে। লিখবা পূর্বের, এই জ ফলার পূর্বের বর্ণকে দ্বিত্ব মানে বোঝো, দ্বিত্ব মানে এইবার ব্র্যাকেটে লিখবা দুইবার উচ্চারণ করে, দুইবার উচ্চারণ করে, দ্বিত্ব করবে। তাহলে কোনো শব্দে শুধু জফলা যদি থাকে তাহলে তার কি করবে, তার পূর্বের বর্ণকে কি করবে, দুইবার উচ্চারণ করবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলতাম এই যে এই জন্য শব্দটাই যদি বলি, তাহলে আমাদের কি করা লাগবে, বিষয়টা বুঝতে পেরেছো কি? জন্য, জন্য। আমরা যদি এখন যদি বলি তাহলে এটা লিখতে হবে কি, পদ্য। এই তোমাদের অনেক সময় আমরা এটুকু একটু পরে আসতেছি, কেন পয়ের একারে শুধু ওকার হচ্ছে এটাও নিয়েও আমরা একটু পরে আসতেছি। আপাতত আমরা কয়েকটা সূত্রগুলো পরে দিই, সেইগুলো একটু লিখে ফেলা যায়।
তাহলে 1 নম্বর সূত্র যদি হয়ের সাথে জ ফলা থাকে তাহলে ওই শব্দে কী হবে, বর্গীয় জ প্লাস জ হবে। 2 নম্বর যদি শুধু জ ফলা থাকে তাহলে সেই সকল শব্দ কী করবে, তার পূর্বের বর্ণকে কী করবে, দ্বিত্ব করবে, অর্থাৎ 2 বার করবে। বিষয়টা বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তাহলে তোমাদের মনে যুক্ত হয়ে যে আমরা যে দিয়েছিলাম এই শব্দটা কি বাহ্যিক, এখানে শুধু কি জ ফলা আছে, নাই, এটা কোন নিয়মে চলে যাবে, 1 নম্বরের, মানে এটা হয়ের সাথে জ ফলাটাতে হবে কিন্তু, বুঝতে পেরেছ? এই জন্য এখানে মানে এরকম না লিখে এইখানে লিখতে হবে বাহ্যিক, বুঝতে পেরেছ? মানে এইখানে এই ঋষিকারটা আনা যাবে না, ঋষিকারটা বাদ দিয়ে ঋষিকারটা পরের বর্ণতে যুক্ত হবে। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে 3 নম্বর সূত্রতে আসো। লেখা হচ্ছে সূত্র হচ্ছে 3 নম্বর সূত্রতে আসবা। আমরা যদি নিয়মের মধ্যে, আচ্ছা নিয়মের মধ্যে পরে আসতেছি। 3 নম্বর সূত্র লেখো। এই যে এই ব্যক্তির নাম শুনছ, নাম শোনো নাই, এটাকে কি বলে জানো? যুক্ত খ নাকি? গুড, খিও। এটা লেখো, এর উচ্চারণই যদি বলে এ হচ্ছে হবে খিও। এইটারই লেখো, এর উচ্চারণে যদি বলে, তোমাকে বলতেই তো পারে নাকি যে এই শব্দের শুদ্ধ উচ্চারণ কি, কারণ উচ্চারণের মানে উচ্চারণই বলবে, তাই না? পরীক্ষায় একবার থাকবে আর কি, যে এই শব্দের, ভাইয়া আটকে যাচ্ছে। আচ্ছা, এখন আবার একটু দেখো তো সব কিছু দেখতে পাচ্ছ কি না, মানে ঝামেলা শেষ নেই। দেখো এটার তাহলে এটা কি, এটা থিও হয়ে গেছে, এটাই যে ছোট্ট করে মনে করবা এটা হচ্ছে খিও, বুঝছো? এটা খিও। আচ্ছা, তাহলে এই শব্দ, এই খিওটা যদি মনে করো এইটা প্রথম শব্দ থাকে, কি প্রথমে থাকতে পারে? থাকতে পারে না? থাকতে পারে। ক্ষমা শব্দটা লিখলে, ক্ষুধা ক্ষমা লিখলে থাকতে পারে না? থাকতে পারে। লেখো, এ যদি প্রথমে থাকে, এ যদি প্রথমে থাকে তাহলে উচ্চারণ এসে খ হবে। লেখো, এ যদি হচ্ছে প্রথমে থাকে, এ যদি প্রথমে থাকে, এই খিও শব্দটা যদি প্রথমে থাকে তাহলে খ হবে। কি হবে? খ হবে। ফর এক্সাম্পল আমরা বললাম ক্ষমা, তাহলে এই শব্দটাকে আমরা উচ্চারণ করতে কি লিখব? খ ময়াকারে মা, বুঝতে পেরেছ? ক্ষমা। যদি আমরা বলতাম ক্ষতি, বুঝতে পারছো? এখানে ঋষিকার দিতে হবে, কারণ ক্ষতি লিখতে হবে, মানে আগে খটার নিয়ম দেখাচ্ছে, ক্ষতি, বুঝতে পেরেছো কি? ক্ষমা ক্ষমা। আচ্ছা, এইখানে কি ওকার দিয়ে দিতে হবে? এখানে তো দিতে হবে না, কারণ এখানে কেন দিতে হচ্ছে এটা আমরা একটু আস্তে আস্তে আসতেছি, জানো? গুড। এই ক্ষতি ক্ষয়কার তৈরি শিকারিতে, বুঝতে পেরেছ? তাহলে কোনো শব্দের যদি প্রথমে খিও থাকে তাহলে কি লিখব? সে শুধু খ হবে। যদি প্রথমে থাকে তাহলে কি হবে? শুধু খ হবে। আচ্ছা, এখন সূত্র নম্বর 4 লেখো। কিন্তু এই খিও যদি মাঝে অথবা শেষে থাকে, এই খিওটা যদি কোথায় থাকে? মাঝে বা শেষে থাকে। এই খিওটা, আচ্ছা প্রথম কথা বলো তো, এই খিওটা গঠিত হয় কি কি দ্বারা? গঠিত হয় ক প্লাস মূর্ধন্য ষ দ্বারা। পেট কাটা নাকি? এই লেখো, এটা একটু গঠিতও হয়, এটাও একটু লিখে ফেলো, কারণ অনেক সময় গঠিত যেন যুক্ত বর্ণগুলো থাকলে এ কিন্তু আবার গঠিতও হয়। এটা গঠিত হয় কী কী দ্বারা? ক প্লাস মূর্ধন্য ষ দ্বারা। কিন্তু এই শব্দ যদি প্রথমে থাকে তাহলে এর উচ্চারণ কী হবে? শুধু খ হবে। আচ্ছা, আর এই খিওটা যদি প্রথমে না থেকে মাঝে অথবা শেষে থাকে তাহলে কি হবে? তাহলে মাথায় রাখবা, এই ক প্লাস খ হবে। এই খিওটা যদি প্রথমে না থেকে মাঝে অথবা শেষে থাকে তাহলে শব্দের উচ্চারণগুলো করতে গেলে আমাদের কী কী করা লাগবে? ক প্লাস খ আনতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলতাম দক্ষ, এই শব্দটাকে আমরা উচ্চারণ করতে গেলে কি করব? দক্ষ, বুঝতে পেরেছ? এই যে ক যোগ খ চলে আসছে না? ক যোগ খ চলে আসছে।
বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখন উচ্চারণ লেখো তো। শিক্ষক, 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 না ঠিক আছে, হ্যাঁ শিক্ষক, শিক্ষক, হ্যাঁ ওকার দিতে হবে, কারণ ওই যে শিক্ষক, শিক্ষক না তো শিক্ষক। দেখি তুমি কি লেখো আগে, কোনটা আগে না লিখেই কোনো উকার হবে না ওকার। শিক্ষক, হ্যাঁ গুড। হ্যাঁ, প্রথমে কয়ের উকার দিয়ে জড়ায় ফেলতেছে। তুমি আগে মনে মনে চিন্তা করো এই শিক্ষক শব্দটা তুমি কিভাবে লিখবা। তুমি কি চিন্তা করবে এইভাবে, শিক্ষক এরকম করলে হবে? আগে উচ্চারণ করো শুদ্ধ। আমি বলছি কি শব্দের উচ্চারণ মানে তুমি যেভাবে মুখে বা বাচনভঙ্গি যেভাবে নিয়ে আসবা সেইভাবেই লিখতে হবে। শিখ, প্রথম কথা দেখো এই শব্দটা আগে লিখবা কিভাবে, শিক্ষক। এখন মনে করো এই কটা কেন আসছে, কারণ এই কটা তো এখানে শেষে আসছে, এটা তো এক্সট্রা এই ক, কারণ এই ক্ষীয় যদি মাঝে অথবা শেষে থাকে ক এবং খ আসবে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, 4 সূত্র চলে গেছে। এখন সূত্র নাম্বার হচ্ছে 5-এ আসো। সূত্র নাম্বার হচ্ছে 5। মাথায় রাখবা কোনো শব্দে ঠিক আছে। এখন মানে ঝামেলা, মানে অনেক সময় আর একটু পিছনে দিতে হবে না, মানে এখানে জুম করা আছে তো, জুম করলে অনেক সময় ছেড়ে দেয়। আচ্ছা সমস্যা নেই, তোমরা লেখো। আচ্ছা, সূত্র 5 নাম্বার লেখো। এই যে এই শব্দটা দেখছো এইটা, আচ্ছা এ গঠিত হয়েছে কি দ্বারা, বর্গীয় জ প্লাস। আচ্ছা, আমরা এই শব্দটা একটু লিখে ফেলবো। এটার উচ্চারণ কি, এইটার উচ্চারণ কি, এটা কি বলো তো, ও ও, তাই না? আচ্ছা, আর এইটা ইও। এটা চন্দ্রবিন্দু থাকতেও পারে নাও পারে, এই দুটো লিখে দাও, উ আর হচ্ছে ইও, কারণ অনেক সময় এই দুটোও কিন্তু পরীক্ষায় আসে, উ আর হচ্ছে ইও। যদি এরা যদি এইভাবে না থাকে, কিভাবে থাকতে পারে, শুধু এরকম থাকতে পারে, ও ইও। ওইভাবে যদি না থাকে ও আর হচ্ছে ইও থাকবে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, এখন এই শব্দটা গঠিত হয় কি দ্বারা, বর্গীয় জ প্লাস ইও। আচ্ছা, আর আমরা যদি বলতাম এই যে এইরকম ইও প্লাস হচ্ছে বর্গীয় জ, তাহলে এটা কি হতো, ওই গঞ্জ শব্দের ওইটা হতো, এরকম হইতো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এখন এই শব্দটা এ কি প্রথমে থাকতে পারে, জ্ঞান শব্দ হয় না? এ যদি প্রথমে থাকে, সরাসরি বলে না, এ যদি প্রথমে থাকে, কোথায় থাকবে, যদি এ প্রথমে থাকে, এ যদি প্রথমে থাকে তাহলে জাস্ট লিখবা গয়জা ফলা হবে। এ যদি প্রথমে থাকে তাহলে গয়জা ফালা। যেমন ফর এক্সাম্পল আমরা বললাম জ্ঞান, সাধারণ জ্ঞান, এ যদি হচ্ছে প্রথমে থাকে তাহলে আমাদের কি লেখা লাগবে, গয়জা ফালা। এই যে এটার আকার একটা আছে না, এই আকারটা এখানে আসবে। হ্যাঁ, চন্দ্রবিন্দুর এটা না দিলেও চলবে, মানে তোমাদের উচ্চারণে যদি থাকে, মানে অপশনগুলোতে যদি থাকে তাহলে দিয়ে দিতে হবে, মানে ওই যে নাসিক্য বর্ণ, আর অপশনে যদি থাকে তাহলে দিতে হবে, অপশনে না থাকলে দেওয়ার দরকার নেই, কারণ ওখানে তো তোমাদের হাতে আর লিখতে হবে না। কিন্তু ইন্টারমিডিয়েটে যদি থাকতো তাহলে তোমাকে লিখতেই হতো। ইন্টারমিডিয়েটে লিখে দিতে এই হসন্ত যদি দিতে কলমের কালেও ফুরে যায়, একজনের কাছে দাঁড় নিয়ে হলেও দিতে হবে, এই না থাকলে এটা ভুল ধরবে। তাহলে এই এ যদি প্রথমে থাকে তাহলে গয়জা ফলা কী হবে, গয়জা ফলা হবে। আর সূত্র নাম্বার হচ্ছে 6, এই এ যদি হচ্ছে মাঝে কিংবা শেষে থাকে, মাঝে কিংবা শেষে, মাঝে কিংবা হচ্ছে এ যদি শেষে থাকে
তাহলে মাথায় রাখবা গ প্লাস হচ্ছে গয়জা ফালা, এইটা গ প্লাস গয়জা ফালা। যেমন আমরা বললাম বিজ্ঞান, তাহলে এই বিজ্ঞান শব্দ আমাদের কিভাবে লিখতে হবে? বিজ্ঞান। বুঝতে পারছো কি? তাহলে সূত্র নাম্বার 6 নম্বরে লেখো যে সূত্র 6 এই শব্দটা যদি মাঝে কিংবা শেষে থাকে তাহলে আমাদের কি লেখা লাগবে? গ প্লাস গয়জা ফলা। বুঝতে পেরেছ? বিজ্ঞান। আরও কি কি থাকতে পারে এটা দিয়ে? জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, অভিজ্ঞ, মানে অনেকগুলোই থাকতে পারে। আচ্ছা বিষয়, আচ্ছা তাহলে তোমাদের এখন যদি প্রশ্ন বলে বলো তো এই অভিজ্ঞটা কিভাবে লিখতে হবে? বলো দেখি। অভিজ্ঞ, অভিজ্ঞ, হ্যাঁ বিষয়টা বুঝতে পারো নি? এখানে কি দিয়ে করতে হবে? ও দিয়ে করতে হবে, অভিজ্ঞ গ। আবার এইখানে অভিজ্ঞ মানে ওই জয়ফলায় যে থাকতে হবে এমনটা কিন্তু না, কারণ এখানে আবার তুমি জয়ফলা দিলে কিন্তু হবে না, মানে সবার কিন্তু একটা ইয়া থাকবে, অভিজ্ঞ। বিষয়টাকে বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে সূত্র নম্বর কত গেল? 6 গিয়েছে। এখন লেখা হচ্ছে সূত্র হচ্ছে 7, সূত্র নাম্বার হচ্ছে 7। লিখবা এইটা, এটা কি? হ্যাঁ তয়রা ফেলা, মানে এটাতে কি কি বর্ণ আছে? ত র, কিন্তু এটা কিন্তু এই যেরকম এ না শুধু, মানে এইটাই শুধু এ, তাই না? এর উপর যদি এই যে একটা এটা মাত্রা চলে যায় তাহলে এটা ত প্লাস র। আচ্ছা এখন কোনো শব্দে যদি ত প্লাস হচ্ছে র অর্থাৎ এই বর্ণটা থাকে তাহলে মাথায় রাখবা কি প্রথমে আগে শুধু ত দিবা, তারপরে আবার এই যে মানে এইটাই থাকবে, ত প্লাস হচ্ছে তৈর, এটা থাকবে। কিছু কিছু দুইটাতে ব্যতিক্রম, ওই দুটো ব্যতিক্রমটা আমরা লিখে দেবো না, ত প্লাস হচ্ছে তই থাকবে। আচ্ছা যেমন আমরা ওই যে বলে না বাংলা প্রথম পত্র, তাহলে এটা কি হবে? তাহলে এই পত্র শব্দটা আমরা আগে যখন উচ্চারণ করেছি মানে পত্র কিন্তু লিখে দিছি, তাই না? পত্র মনে হচ্ছে যে পত্রই হবে, কিন্তু আমাদের এখানে লিখতে হবে কিভাবে? লেখা লাগবে পত্র। বুঝতে পেরেছ কি? বুঝুনি? পারছ? গুড। তারপর যদি এখন আমরা বলতাম ছাত্রী, ত্রাণ শব্দটা এইরকম, যদি এই ত্রাণ শব্দটার কথা বলতেছ, মানে তুমি এই যে এরকম কথা বলতেছ ত্রাণ, ওই ত্রাণ শব্দটা ওখানে আলাদা হিসেবেই থাকবে ত্রাণ, খালি এই দন্তেন্যটা তখন মূর্ধন্য হবে। এগুলো নিয়ে আমরা আলোচনা আসতেছি। হ্যাঁ মূর্ধন্য মানে এখানে দন্তেন্য, তোমাকে এই শব্দটা আমরা একটু আসতেছি, কারণ এই শব্দটা যেখানে যুক্ত হিসেবে থাকবে শুধু সেখানেই ত্রাণ শব্দটা মানে যুক্ত যেখানে থাকবে তখন ত প্লাস ততে করে দিতে হবে, কারণ তাছাড়া মানে কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন আমরা যদি এই যে যদি বলি হচ্ছে বস্ত্র, এইখানে ত প্লাস আছে না, কিন্তু সেই নিয়মে যদি আমরা খাটাই তাহলে কি কাজ হবে? এরকম দিলে কি হবে? হবে না, কারণ এখানে এই তটা এক্সট্রা আনা যাবে না, বস্ত্র এরকম করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? মানে কিছু কিছু শব্দ আমরা সবগুলো শেষ করি তখন দেখবা যে সবগুলোই পারবা। আচ্ছা মোটামুটি বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা তারপরে এখন কত নম্বরে গেল আমাদের? 8 নম্বর। এখন হচ্ছে সূত্র 8। আচ্ছা সূত্র নম্বর 8 লিখবা হচ্ছে, আমরা এখন প্রথম থেকে একটু আসি, যে কোনো শব্দে যদি দেখো ঋস্বইকার এবং হচ্ছে দীর্ঘইকার আছে তাহলে শব্দের উচ্চারণে কি লেখা লাগবে? সব সময়ই কি থাকবে? ঋস্বইকার থাকবে।
সূত্র 8 ঋষি এবং দীর্ঘইকার যদি থাকে শব্দের উচ্চারণে সবসময় কি হবে, ঋষিকার হবে। যেমন যদি আমরা বলতাম ইগল, তাহলে এই শব্দটাকে আমাদের কি করে লেখা লাগবে, তাহলে এখানে লিখতে হবে ঋষি গয়কার ল হসন্ত। মানে শব্দের উচ্চারণ মানেই মাথায় রাখবা যেভাবে তুমি উচ্চারণ করছো সেইভাবেই লিখতে হবে ইগল। আচ্ছা, তাহলে ঋষি এবং দীর্ঘইকার থাকলে কি হবে, সবসময়ই ঋষিকার হবে। আচ্ছা, তাহলে সূত্র নাম্বার এইটারই একটু কার চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। যদি এরকমই থাকে তাহলে আমাদের কি লেখা লাগবে, ঋষিকারই থাকবে। এদের কার চিহ্ন যদি থাকে ঋষিকার, যেমন আমরা যদি বলতাম বিমা, তাহলে আমাদের লেখা লাগবে কীভাবে, বিমা। শব্দের উচ্চারণে ঋষিকার ঋষি, মানে এরাই থাকবে, এদের দুইজনের কোনো জায়গায় হবে না। বুঝতে পেরেছ কি? আচ্ছা, লেখা হয়েছে সবার শেষ? আচ্ছা, তারপরে সূত্র নাম্বার 10-এ আসো। সূত্র হচ্ছে 10। কোনো শব্দে যদি দেখো এই যে হুস্যি এবং হুস্যি রি আছে, তাহলে এখানে কি হবে, হুস্য হবে, মানে এটা যাকে বলা হয় রস চিহ্ন। আবার সূত্র 11, এদের যদি কার চিহ্ন থাকে এই কার চিহ্নগুলো হবে। বিষয়টাকে বুঝতে পেরেছ? আচ্ছা, এগুলোর আর আমরা উদাহরণ দিলাম না। তারপরে সূত্র নাম্বার হচ্ছে 12-তে আসে। সূত্র হচ্ছে 12। আচ্ছা, এই যে সূত্র যে লিখতেছি বলো তো, এই সূত্রটি শুদ্ধ উচ্চারণ করো তো দেখি কি হবে। আমরা বললাম এই যে সূত্র, এই সূত্রটা এরকম করে কিন্তু লিখতে হবে, সূত্র মানে সূত্র এরকম। বুঝতে পেরেছ কি? এত সময় যে সূত্র লিখলাম এই সূত্রটি শুদ্ধ উচ্চারণ হচ্ছে সূত্র। কেন এরকম করে লিখতে হবে, এই যে তৈরফলা আছে, এটা ত প্লাস র আছে, ত প্লাস র, আর এই যে হুস্যরিকার আছে, তাই কি করা লাগবে, হুস্যকার দিয়ে করতে হবে। বুঝতে পেরেছ কি? আচ্ছা, এখন আমরা সূত্র নাম্বার হচ্ছে 12-তে আসলাম। লিখবা কোনো শব্দে যদি তালব্য স, আচ্ছা এটা আমরা পরের পেজে লিখি, কারণ একটু এটা এতটুকু লেখা শেষ। এখানে আসো, সূত্র হচ্ছে 12। কোনো শব্দে যদি তালব্য স থাকে, কোনো শব্দে যদি মূর্ধন্য স থাকে, কোনো শব্দে যদি দন্তের স থাকে, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, তিনটেই যদি থাকে শব্দের উচ্চারণে বেশিরভাগ সময় কী হবে, সবগুলো প্রায় সবগুলোতেই কী হবে, তালব্য স হবে, প্রায় সবগুলোতেই কী হবে, তালব্য স হবে। আচ্ছা, কিন্তু এই কয়টা শব্দ বাদ দিয়ে লেখো, কিন্তু যদি দেখো, কিন্তু স্মৃতি, যদি দেখো কিন্তু স্মৃতি, স্মরণ, স্মারক, স্মারক, শ্রম, শ্রমিক, শ্রাবণ, আরেকটু সহজ ভাষায় বললে এই 3 শয়ের সাথে যদি র ফলা যুক্ত হয়, যদি 3 শয়ের সাথে যদি র ফলা যুক্ত হয়, সেই সাথে দন্তের স না হয়ে, মানে তালব্য স না হয়ে দন্তের স হবে। এই যে এইখানে এটাতে বলতেছি, হ্যাঁ এই স্মরণ শব্দের এটার কথা বলতেছ না? এই স্মরণ শব্দটা ধরো বেশিরভাগ ক্ষেত্রে দন্তের স দিয়ে লেখা হয়, যদি না থাকে তখন তালব্য স আসে স্মরণ হিসাবে বা স্মরণ হিসাবে। কিন্তু জাস্ট মাথায় রাখবা রিকার যদি যুক্ত হয়, রিকার দিয়ে যদি বেশিরভাগ যেগুলোতে যুক্ত হবে সেগুলোতে দন্তের স। আর অপশনে যদি না থাকে, যদি এই দুটো কি মফলা আছে না, মানে এই দুটোতে কি মফলা না, এরা কি রিকার, রিকার না। যদি মফলা থাকে তাহলে এখানে দন্তের স হিসাবে ব্যবহৃত হয়। যদি অপশনে দন্তের স থাকে তাহলে এই দুটো ব্যতিক্রম করে লিখে রাখো, তাছাড়া আবার এই এর সাথে মিক্স করে রাখবা। এই 4টা আগে লেখো, তারপরে ওই দুটো নিয়ে আলাদা করে দিচ্ছি। স্মৃতি, শ্রম, শ্রমিক, শ্রাবণ,
এইটা স্মৃতি, শ্রম, শ্রমিক, শ্রাবণ এবং এই 3 শয়ের সাথে যদি কোনো জায়গায় দেখো রফলা অথবা রিকার আছে, রফলা অথবা কি আছে রিকার আছে, তাহলে সেই সকল শব্দে তালব্য না হয়ে কি হবে দন্তের স হবে। বুঝতে পেরেছো কি? যেমন এই শ্রম শব্দটা শুদ্ধ উচ্চারণ কি হবে? শ্রম। বিষয়টাকে বুঝতে পেরেছ? তাহলে মাথায় রাখবো। আর এইটার ক্ষেত্রে যদি মফলাগুলো যুক্ত হয় তাহলে এগুলো এই দুটোতে কিন্তু মফলা, তাই না? এই মফলার ক্ষেত্রে যদি তালব্য স না থাকে, আর অপশনে আশা করা যায় রাখবে, যদি থাকে তাহলে ওই তালব্য স নিতে হবে। বুঝতে পেরেছ কি? আচ্ছা, আর তাহলে এই কয়টা মানে শয়ের সাথে রফলা অথবা রিকার বাদ দিয়ে অন্য যে কোনো স থাকে তাহলে সেখানে কি হবে? সেখানে তালব্য স হবে। বুঝতে পেরেছ কি? আচ্ছা, তাহলে এখন এই যে আমরা যে কোনো শব্দ যদি বলি, এখানে এই দাসত্বটা এখানে কি তালব্য স হবে না দন্তের স হবে? তালব্য স হবে, মানে সবগুলো ক্ষেত্রেই কি হবে? তালব্য স হবে। তারপরে আমরা যদি বলি এখানে কি হবে? তালব্য স আছে, তালব্য সই থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা যদি এরকম যদি বলি স্মৃতি রিকার আছে দেখে কিন্তু এখানে মানে শুধু মফলাটা বাদ যাবে, আর এখানে একটা নাসিক হবে, অর্থাৎ কীরকম হবে? শুধু এই যে স্মৃতি মানে এখানে যদি একটা নাসিক হবে, শেষ। মফলাটা তুলে উঠে যাবে। বুঝতে পেরেছ? এইটুকু কতটা মাথায় রাখবা, কারণ শর্টকাট আমি বললাম তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, এই 3 শয়ের সাথে যদি রফলা অথবা হচ্ছে রিকার এবং হচ্ছে রফলা এই দুটো যদি যুক্ত হয়, যদি যুক্ত থাকে তখন তালব্য স না হয়ে কী হবে? দন্তের স হবে। কোনো জায়গায় কিন্তু মূর্ধন্য স কোনো জায়গায় শব্দটি হবে না, এটা মাথায় রাখবো। মূর্ধন্য স্বর কোনো জায়গায় হবে না, হবে কি? তালব্য স এবং দন্তের স। র অথবা রিফার যদি থাকে তাহলে সেটা তো দন্তের স, আর না থাকলে সব জায়গায় কি? তালব্য স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কত নম্বর গেল? 12 নম্বর গেল। আচ্ছা, এখন আমরা আসি যে কোনো শব্দে যদি এইটা হচ্ছে রি যদি থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? রয়ের শিকারে রি। যদি রি থাকে তাহলে কি লেখা লাগবে? রয়ের শিকারে রি। যেমন আমাদের থাকলো ঋণ, তাহলে আমাদের লেখা লাগবে কি? ঋণ। ঋণ মানে রি থাকলে রয়ের শিকারে রি লিখতে হবে। বুঝতে পেরেছ? ঋণ। আচ্ছা, যদি রি থাকে রয়ের শিকারে রি হবে। আচ্ছা, তারপরে সূত্র নাম্বার এটা হচ্ছে 13 গেছে। তারপরে এগুলো সূত্র নাম্বার হচ্ছে 14তে যদি কোনো শব্দে দেখো ঝ এবং হচ্ছে বর্গীয় ঝ, এই ঝ আছে, তাহলে শব্দের উচ্চারণে কী হবে? সব সময় হচ্ছে বর্গীয় ঝ হবে। যেমন তোমাকে যদি এইরকমও দেয়, যদি আজকে ক্লাস না নিতাম, এই শব্দের যদি উচ্চারণ কি হবে? বুঝতে পেরেছ? যদি বুঝতে পেরেছ? আচ্ছা, এতটুকু গেল 14 নম্বর। এখন আমরা আসব সূত্র নাম্বার হচ্ছে 15তে। যদি এই যে এটাকে কি বলে? বিসর্গ। বুঝতে পেরেছ? এই বিসর্গ এ কি কোনো দিন মাঝে বসবে, প্রথমে বসবে? এ কোনো দিন হচ্ছে প্রথমে বসবে না। লেখো এ যদি মাঝে বসে, কোথায় বসে? মাঝে। এ যদি মাঝে বসে তাহলে মাথায় রাখবা তার পূর্বের যে বর্ণটা থাকবে পূর্বের বর্ণকে দ্বিত্ব করবে। লিখবা হচ্ছে পূর্বের বর্ণকে দ্বিত্ব করবে। পূর্বের বর্ণকে দ্বিত্ব করবে। পূর্বের বর্ণকে দ্বিত্ব করবে। যদি এ মাঝে থাকে তাহলে কি করবে? পূর্বের বর্ণকে কি করবে? দ্বিত্ব করবে। যেমন আমাদের বললাম কি পড়াশোনা মানেই একটা কি
গ্যালজাম নাকি? পড়াশোনা মানে এটা হচ্ছে দুঃখ। এই দুঃখ শব্দটা তাহলে আমরা শুদ্ধ উচ্চারণ যদি বলি তাহলে কি হবে? এখানে কি লিখতে হবে? ক নিয়ে আসতে হবে না, ক প্লাস না, মানে ওই পূর্বের বর্ণকে দুইবার করবে যাস। দুঃখ ক দিয়ে হলে কেমন হয়ে গেল না? ক কোথাও পাবা না। দুঃখ মানে কেমন হয়ে গেল না? ক দিয়ে কেমন হয়ে যাচ্ছে না একটা? ক দিয়ে হবে না, তোমরা উচ্চারণ করতে ভুল করছো। মানে খ প্লাস মানে তার পূর্বের যে বর্ণটা, সরি আমরা পূর্বের লিখছি, মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে পরের, এটা একটু লেখাটা হচ্ছে পরের, পরের বর্ণ। এটা ওই লিখতে লিখতে পূর্ব লিখতে লিখতে ইয়া হয়ে গেছে। লেখো পরের বর্ণ, কারণ পূর্বে তো এটা নাই, পরের বর্ণ। পরের বর্ণকে দুইবার করবে। হ্যাঁ, তাহলে দেখো দুঃখ শব্দটা এখানে কোনোদিন ক নিয়ে আসবে না, কিন্তু পরে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা দুইবার হবে, দুঃখ। তারপর দুঃখ, এটা তো হয় না, মানে আমরা উচ্চারণ করি তাই হয় আমাদের কাছে। না, ওটা তো এটাতে পরীক্ষার আর কি, এটাতে দুঃখ মানে খ প্লাস খ, বুঝতে পেরেছো কি? আচ্ছা, পরের বর্ণটা দিতে করবে। কিন্তু সূত্র 16, যদি এই বিসর্গটা শেষে থাকে, কোথায়? যদি শেষে থাকে তাহলে মাথায় রাখবা ওই যে বর্ণটা শেষে আছে ওই তার পূর্বের বর্ণর সাথে ওকার যুক্ত হবে। পূর্বের বর্ণের সাথে কি হবে? ওকার। পূর্বের বর্ণের সাথে সাথে ওকার, পূর্বের বর্ণের সাথে জাস্ট কি হবে? ওকার হবে। হায় রে বাবা, এইটাই। তাহলে এখন তোমাকে বললাম অধ, তাহলে এখানে কি হবে বলো তো? দয়কার হবে, বুঝতে পারছো? অধ, এরকম। বিষয়টা বুঝতে পারো নি? মাথায় ঢোকে নি? ঢুকছে তোমার? কই আর কই লেখা? ও কোন দিকে আসতেছ? আচ্ছা, ঠিক আছে, সব বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তাহলে অনেকগুলোই তো শেখা হলো, তাই না? এখন আমাকে দুইটা শব্দ একটু লিখে দাও তো দেখি, এটা কি আমরা শিখাইছি? লেখো, তিনটে শব্দ লেখো তো দেখি পারো কি না। সবারটাই দেখবো কিন্তু, দেখি কি অবস্থা। একটা পারবা, কারণ আহ্বান 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 করতে করতেই ধরো একটা হয়েছে, একটা হয়েছে, খালি ওই আহ্বানটাই আমি জানি, ওই আহ্বানটাই পারবা। বিউ বল, দুইটা হয়েছে, জিউবা হয়নি, খালি একটা হয়েছে আহ্বান। জীবন জীবন না, আহ্বান, আহ্বান একটা হয়েছে। বিউ বল, একে বলা হয় বিউ বল, মানে বয়সিকার বি হয় ব ল, না হয়নি তো? হ্যাঁ, কই তোমার জিউবা? এখন দেখো এখানে আমাদের এটার কি সূত্র দাঁড়াবে বলো তো? এখানে সূত্র হবে এই হয়ের সাথে ব, তাই না? এটা হয়ের সাথে হচ্ছে ব। এখন জাস্ট সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে মাথায় রাখবা, এই হয়ের সাথে ব এর পূর্বে কি? এই হয়ের সাথে বয়ের যদি পূর্বে যদি আমরা বলি, মানে দুইটাই হয়, পূর্বে অথবা হচ্ছে পরের, মানে দুইটাই হয়। এক কথা মাথায় রাখবা, তোমাদের আমি সহজ কথায় মনে করি, আগে তোমাদের আগে উচ্চারণটা একটু দেখাই দিই। তোমরা এইটাতে কিভাবে করেছো দেখো, তোমরা এইটা করেছো বিউ, তারপর কি দিছ? বিউ ব ল দিছ, তাই না? এটা আচ্ছা বিউ বল। আর এটাতে কি দিছ? জিউ, এই ভ নাকি ব দিয়েছ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এটা তো পারো তাই না?
এটা লিখছো, এই তিনটাই লিখছো। তাহলে এইখান থেকে কোনটা সঠিক হয়েছে জানো? কোনটা সঠিক হয়েছে? আহ্বানটা ধরো যে সঠিক। এখন মাথায় রাখবা, কোনো শব্দের সাথে যদি হয়ের সাথে ব থাকে এবং তার পূর্বে যদি আকার থাকে, কি থাকে? আকার থাকে, তাহলে ওব লিখবা। ওব যদি আকার থাকে তাহলে কি থাকবে? আকার, অথবা মানে কোনো কার, মানে সহজ কথা যদি আকার থাকে তাহলে ওব। তাহলে এই যে আহ্বানের শব্দে আকার আছে না, তাই হবে আ ও, মানে এইটা মোট মাথায় রাখবা, কারণ এই আকার তো এই আকার তো আর এই আকার, তাই না? তাহলে ওব লিখবা। তাহলে আও বান, মানে কোনো দিনও কিন্তু এইরকম ও এর সাথে এই ব কিন্তু আসবে না। বিষয়টাকে বুঝতে পেরেছ? সবসময় ওব হবে অথবা উব হবে, ওব অথবা উব। এখন দেখো, আমি তোমাদের সহজ ভাষায় বলাই, এই কোনো শব্দের সাথে যদি হয়ের সাথে ব থাকে এবং তার পূর্বে যদি অ অথবা আকার আছে, কি আছে? অ অথবা কি আছে? আকার, তাহলে এই হয়ের সাথে বটা ওব হবে। কি হবে? অয়ের সাথে ব। আর যদি এই দুটো বাদ দিয়ে অন্য যে কোনো কার থাকে তাহলে উব হবে। বিষয়টা বুঝতে পারছো? মানে ওই যে বিউবল শব্দটা কি লিখছো? এইভাবেই লিখছো, এটাই লিখছো। আর জিউবা শব্দটা, এই বিউবল শব্দটা, বিউবল আর হচ্ছে জিউবা। আবার জিউবা যদি এটাতে না থাকে তখন হর্ষ দিয়ে লিখতে হয়, যদি না থাকে, অপশনে না থাকে ও, তখন এটা ও দিয়ে চলে আসে। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছো কি? তাহলে এই দুটো মাথায় রাখবা, যে যদি এটাতে যদি হর্ষকার যদি না থাকে অপশনে, তাহলে কি তখন কি আসবে? ও আসবে। মাথায় কি ঢুকছে না? বুঝতে পারো নাই? পারছো? আরেকবার বুঝাবো? আচ্ছা, তাহলে এটা গেল। এখন তারপরে আসো আরও কয়েকটা দেখে দিয়েই শেষ করে দিব। আর কোনো শব্দে যদি দেখো অনিশ্বার আছে, তাহলে এর পরিবর্তে কি হবে? উ হবে। যদি দেখো অনিশ্বার আছে, কোনো শব্দে অনিশ্বার আছে, তাহলে তার পূর্বে কি হবে? উ হবে। অনিশ্বার হলে তার পরিবর্তে উ হবে। যেমন আমরা যদি বলি বাংলা, না পরিবর্তে, এর পরিবর্তে, যেমন আমরা বললাম হচ্ছে বাংলা, এই শব্দটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? না, হসন্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হয় না, হসন্তগুলো হয় না, সরি, মানে হসন্ত স্বরবর্ণের ক্ষেত্রে হয় না, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হয়। কিন্তু এখানে যদি একটা কথা, পরীক্ষার ফলের ক্ষেত্রে দেখবা যে সকল শব্দে হসন্ত আছে, মনে করো এই দুটোই আছে, এটা ক আছে এবং এটা খ আছে, হসন্ত যেটা দেওয়া থাকবে সেটাতে উত্তর করবা। বুঝতে পেরেছ কি? এই দুটোতে করবে, এইরকমই যদি থাকে দুটোতেই করবে। তাহলে এটা বুঝতে পেরেছ? অনিশ্বার থাকলে উ হবে। আচ্ছা, এখন আমরা আরেকটুতে আসব, যে এই যে এটাতে, এটা দেখছো কি? এটা হচ্ছে রফলা, তাই না? এ যদি থাকে জাস্ট মানে এর পূর্বে খালি উকার যুক্ত হবে, শর্টকাট। এই যদি থাকে, রফলা যদি থাকে, এর সাথে উকার যুক্ত হবে। যেমন আমরা যদি বলি, এই যে দেখো শ্রম, এই শ্রম শব্দে রফলা আছে না, তাই আমাদের শ্রম। তারপর আরও আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা পড়লেই অটোমেটিক বুঝতে পারবে। শ্রম, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর আমরা যদি বলি গ্রহ, তাহলে আমাদের কি লিখতে হবে? উচ্চারণে, বুঝতে পেরেছ? এরকম করে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, কোনো সমস্যা? তাহলে বলো তো, আমাদের যদি বলি প্রথম, তাহলে এটাতে আমাদের কি লিখতে হবে? পয়রফলা উকার, থয়কার, হসন্ত, প্রথম, মানে যেভাবে উচ্চারণ হবে সেভাবেই। বুঝতে পেরেছ কি? আচ্ছা, প্রথম গেল। আচ্ছা, এখন মোটামুটি আমরা আর ওই রকম ইয়ার নিয়ম নেই। আর এখন আমরা একটু কিছু দেখব যে কখন এই অটা ওকারের মতো হচ্ছে, এক নিয়মেই শেষ করে দেব। এটা কিন্তু তোমরা ওই যে ইন্টারমিডিয়েটে 5-6টা করে নিয়ম পড়তে হয়, অধ্বনি থাকলে ও কেন হচ্ছে, একটা নিয়ম একটার মধ্যে শেষ করে দিব। তাহলে আমাদের নিয়ম হচ্ছে অ কেন ওকার হচ্ছে বা কখন ওকার হচ্ছে, আর ওকার না থেকে এই অ এর পরিবর্তে কেন কার চিহ্ন হচ্ছে, এটা একটু দেখাই দেবো। হ্যাঁ, এখন দেখো, আমরা জানি কোনো শব্দের শেষে বা কোনো শব্দের সাথে কোনো কিছু নেই মানে কি আছে? অ আছে। আচ্ছা,
এখন জাস্ট মাথায় রাখবা, কোনো শব্দের শুরুতে, জাস্ট এই কথা বোঝার ক্ষেত্রে লেখো, শব্দের শুরুতে যদি থাকে, শব্দের শুরুতে যদি থাকে এবং তারপরে যদি ঋষিকার, যদি দীর্ঘিকার, যদি হুস্যকার, যদি হুস্য রিকার, এবং যদি রিকার এবং জফলা এবং ক্ষিয় এবং এই যে এইটা মানে বর্গীয় জ প্লাস ঙ, এরা যদি থাকে, হ্যাঁ মানে এই অয়ের পরে কোনো শব্দের শুরুতে যদি থাকে, কোনো শব্দের কি শুরুতে যদি থাকে এবং তারপর, এটা হচ্ছে তারপরে যদি এই যে কোনো একটা হয় ঋষিকার, হয় দীর্ঘিকার, হুস্যকার, হুস্য রিকার, রিকার, জফলা, ক্ষিয় এবং এইটা জ্ঞান শব্দের বর্গীয় জ প্লাস ঞ, এদের মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে এই অটা কি হবে? ও হবে। বিষয়টা বুঝতে পেরেছ? এই অটা কি হবে? ও হবে। যেমন আমরা যদি এইখানেই বলি অতি, কোথায় থেকে কোথায় গেছে, আমরা বললাম অতি, এই অতি শব্দটা আমাদের তাহলে কি করে লিখতে হবে? ও দিয়ে লিখতে হবে। কেন? শব্দের শুরুতে ও আছে এবং তারপরে ঋষিকার আছে, তাই এটা ও, তো ঋষিকার ইতি। বুঝতে পেরেছ? আচ্ছা, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন মনে করো আমি দিলাম কলি, এখানে কি লিখতে হবে? কয়কার লরে শিকারে লিখ। কেন এই ওকার দিতে হবে? কারণ কোনো শব্দের শেষে কিছু নেই মানেই অ আছে। আর আরেকটু কথা মাথায় রাখবো, যে সকল শব্দে অ দেখা যাচ্ছে তাহলে ওই দেখার পরিবর্তে অয়ের পরিবর্তে ও, আর যদি ওই বর্ণটাকে দেখা না যায় তাহলে এই অ না হয়ে তার কার চিহ্ন হবে। বুঝতে পেরেছ কি? তাইলে এই কলি শব্দের কয়কারে কো লরে শিকারে লিখ। বুঝতে পেরেছ? তাহলে এখন যদি আমি বলতাম এই যে ময়ূর, তাহলে আমাদের এখানে কী করে লিখতে হবে? ওকার ময়কার অন্তঃসু। বুঝতে পেরেছ? কেন এটা হলো ওকার? কেন হলো? কারণ এই যে দুর্গ আছে এবং মতে কোনো কিছু নেই মানেই অ ছিল, কিন্তু অটাকে দেখা যাচ্ছে না তাই তার কার চিহ্ন আসছে। আর যদি দেখা যাইতো তাহলে ওই অর পরিবর্তে ও হতো। বুঝতে পেরেছ কি? ক্লিয়ার এতটুকু? তাহলে এক কথা মাথায় রাখবো, শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি এখানের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে এই অটা কি হবে? ও হবে। আর অকে যদি দেখা যায় তাহলে কি হবে? ও হবে। আর অকে না দেখা গেলে তার কার চিহ্ন হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, শেষ হয়নি, আর দুই একটা আছে। এখন শব্দের শুরুতে যদি ব ফলা থাকে, ব ফলা, শব্দের শুরুতে যদি ব ফলা থাকে সেই ব ফলা অনুচ্চারিত হয়, অর্থাৎ উচ্চারণ হবে না। যদি শব্দের শুরুতে কি থাকে? ব ফলা থাকে, তাহলে সেই শব্দের উচ্চারণ কি হবে? উচ্চারণ মানে বর কোনো উচ্চারণ হবে না। যেমন স্বাধীন, এই স্বাধীন শব্দের শুরুতে ব ফলা আছে না, তাই আমাদের এখানে কি লেখা লাগবে? বুঝতে পেরেছ কি? স্বাধীন। কিন্তু এ কিন্তু শুরুতে থাকবে। যদি শুরুতে ব ফলা থাকে তাহলে সেই ব ফলার কোনো উচ্চারণ হয় না। যদি শুরুতে ব ফলা থাকে, মুবিন কি ঘুম ধরতেছে? হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে তুমি একটু লিখে দাও তো, স্বাধীনতা বর কোনো উচ্চারণ হবে না, সেটাই তো বললাম যে শব্দের শুরুতে যদি ব ফলা থাকে সে বয়ের কোনো দিন উচ্চারণ হবে না। তাহলে স্বাধীনতা লেখো তো একটু উচ্চারণ করে। হুম 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 স্বাধীনতা, হ্যাঁ হয়েছে। আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছ? কিন্তু এই ব যদি মাঝে অথবা শেষে থাকে, কোথায়? মাঝে বা শেষে যদি থাকে ব ফলা, কিন্তু এই ব যদি মাঝে কিংবা শেষে থাকে
তাহলে এই যে মানে সংযুক্ত ব্যঞ্জনের সাথে যেটা যুক্ত থাকবে অর্থাৎ ওই ব্যঞ্জনকে দুইবার লিখতে হবে। অর্থাৎ সহজ কথায় এই ব ফলা যদি মাঝে অথবা শেষে থাকে তাহলে কি করবে, যে ব্যঞ্জনের সাথে যুক্ত থাকবে ওই ব্যঞ্জনকে দুইবার লিখতে হবে। যেমন আমরা যদি এখানে বলি, এটাতে দেখো তো আছে কি প্রথমে ব ফলা না শেষে ব ফলা, শেষে, তাহলে কি করবে এই যে এই বর্ণটা যেটা আছে না এই বর্ণকে কি করবে দুইবার লিখতে হবে। কীভাবে লিখতে হবে, বিশ্ব। বিষয়টা বুঝতে পেরেছ, বিশ্ব। আচ্ছা, ঠিক তেমনিভাবেই ম ফলার নিয়মও ওই একই নিয়ম। জাস্ট মাথায় রাখবে এই ম ফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে ম ফলার উচ্চারণ হয় না, কিন্তু যদি মাঝে অথবা শেষে থাকে তাহলে ওই সংযুক্ত ব্যঞ্জনকে দুইবার করবে। বুঝতে পেরেছ কি? যেমন আমরা যদি বলি, এটা যদি বলি তাহলে কি হবে, তাহলে এটা হবে যুগ্ম। বুঝছো, যুগ্ম। ক্লিয়ার? আচ্ছা, শেষ, আর লেখাবো না। আর একটা বলেই আমি শেষ করে দিচ্ছি, লেখা শেষ। আর তোমাদের লেখাচ্ছি না, আমি একটা খালি একারের নিয়মটা একটু দেখাই দিয়ে শেষ করে দেব। শেষ? আচ্ছা, একার দিয়ে এই যে এখন বলল এটা কি দেখা, এই দেখা শব্দটার যদি শুদ্ধ উচ্চারণ করি কি লেখা, কি লিখতে হবে, দেখা লিখতে হবে। কি জন্য দেখা লিখতে হবে? আচ্ছা, এই দেখ শব্দটা কত অক্ষরের বলো তো? এক অক্ষর। দেখ একবারই হয়ে যাচ্ছে। এক অক্ষর যুক্ত শব্দে যদি আ প্রত্যয় যুক্ত হয়, কি হয়, আ প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেই সকল শব্দে কি হবে, আ হয়ে যাবে। দেখা তাহলে কি দেখা। যদি বলতাম হচ্ছে বেলা, এই বেল শব্দটা এক অক্ষর ছিল তাহলে ওখানে হবে কি বেলা। তারপর আমি বললাম হচ্ছে যদি এরকম সেলা হয় তাহলে হবে চালা, এইরকম। বুঝতে পেরেছ? এক অক্ষর যুক্ত শব্দে যদি আ প্রত্যয় যুক্ত হয় তখন সেই সকল শব্দের কি হবে, থেকে ওই যে আব্দুল হাই রচনা করছে, হ্যাঁ, এই হয়ে যাবে। দেখা থেকে দেখা, বেলা থেকে বেলা, সেলা থেকে সেলা, মেলা থেকে মেলা, এইরকম। হ্যাঁ, বুঝছ? আচ্ছা, এই যে এরকম এইরকম আছে না, তাহলে যুগ্ম, মোর উচ্চারণ থাকবে কারণ এটা শেষে আছে। তাহলে এটা লিখতে হবে কি, মানে এটা দুটোই হয়। তুমি যদি এখন বর্গীয় জ দিয়ে লেখো বর্গীয় জ দিয়েই থাকবে, যুগ্ম। এরকম যুগ্মতে এখানে ওই হসন্ত মানে নাসিক্য বর্ণ হয়েছে তাই দিতে হবে যুগ্ম, এটাতে যুগ্ম। আর যদি এইভাবেও না থাকে তখন কিন্তু যুগ্ম শব্দে আবার এভাবেও থাকতে পারে, যদিও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যুগ্ম এইভাবেই থাকবে। কিন্তু এটা হচ্ছে যুগ্ম শব্দটা হচ্ছে ওই কি বলা হয় সন্ধি বিচ্ছেদের মতো হয়তো, যেটা সংস্কৃত বর্ণ সেজন্য ওগুলোতে থাকে কিছু কিছু শব্দে। যেমন আবার কিছু কিছু শব্দে যেমন এরকম যেমন থাকে যুগ্ম, বাগ্মী, এরকম কিছু কিছু শব্দগুলো থেকে যায়। বিষয়টা বুঝতে পেরেছ? আবার অনেক সময় যেমন এই যে এটা কি যকৃত শব্দটা, তো এই শব্দটা কিন্তু দুইভাবে থাকে, বইগুলোতেই আমরা দেখেছি এরকম যকৃত, তো এরকমও থাকে অথবা দুটো দিয়েই লিখে দিচ্ছি, এরকমও থাকে যকৃত। এটাতে থাকবে, হ্যাঁ, মানে এটা বোঝাচ্ছি যে দুইভাবে থাকে এই শব্দগুলো। যকৃত থাকলে প্রথমে আমি বোঝাতেছি যে এটাতে ওকার দিয়েও থাকতে পারে যকৃত, অথবা শুধু যকৃত থাকে, এরকমও থাকে, সেটা বলছে যে দুইভাবেই থাকে বইগুলোতে। কিন্তু যখন এমসিকিউ থাকবে তখন যেটা যকৃত সেই শব্দটাই যেভাবে হচ্ছে সেটা থাকবে, যকৃত হয়, যকৃত মানে এইভাবে, মানে যখন শুদ্ধ উচ্চারণ করতে হয় যকৃত লিখতে হয়। এটাতে বলছো, মানে তোমরা এখানে কি বলছো? ও মানে এখানে আমি যে লিখছি ত দুইবার যে দিছি যে যকৃত, সেটা আমার সরি এখানে ত লিখছি, যে বললাম যে যকৃত মানে শুধু দুটো থাকে অথবা যকৃত এটাই থাকে। তো
এই যোগ এরকম আর কি দুটাতে, সেটাই বলছিলাম আর কি। ওখানে লিখতে বয়স হয়ে গেছে তো লিখতে লিখতে শুধু খালি ধরো তো এর জায়গায় ক চলে যায় আর কি। বিষয়টা বুঝতে, হ্যাঁ চুল পড়ে যাচ্ছে আর কি, বিষয়টা বুঝতে পেরেছ? তাহলে এটা আপাতত কালকে আগামীকাল তাহলে শব্দের উচ্চারণ আর মুখোশ মানে ইয়েটা লিখবা হচ্ছে বিপরীত শব্দ তোমাদের কাছে সবার কাছে, হ্যাঁ বই থেকেই পড়ে আসো তাইলে। তাহলে বিপরীত শব্দটা প্রথম এমসিকিউগুলো পড়বা, মানে বিপরীত শব্দ এমসিকিউগুলো পড়বা। কিংবদন্তি আছে, আচ্ছা সমস্যা না। বিগত বছরের তুমি এই 1 থেকে কতটা 70টা এমসিকিউ পড়ে আসবা বিগত বছরের প্রথমের দিকের। হ্যাঁ এটিএম থেকে নিও, মানে 1 থেকে 70 পর্যন্ত এমসিকিউ। আগে এমসিকিউগুলো শেষ করবো, তারপরে আমরা মানে শিট দিয়ে দিব 1 থেকে 70 পর্যন্ত এমসিকিউ। তাহলে মানে শব্দের উচ্চারণ আর হচ্ছে বিপরীত শব্দ বেশি পড়তে সময় লাগবে না, কারণ এই তাও জটিল আছে কিছু কিছু, এটাই থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবগুলো নোট করে রাখো, তাহলে আশা করছি ভালো কিছু করতে পারবা। ঠিক আছে।